প্রিয় ২৭ বছর শিক্ষার্থীরা, ম্যাটফির পক্ষ থেকে সবাইকে স্বাগত। তোমাদের অনেকেরই হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে গেছে কিংবা ২-১ দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে। পরীক্ষার প্রস্তুতি কারোরই খুব বেশি একটা ভালো না। প্রস্তুতির সহায়ক হিসাবে আমরা পদার্থবিজ্ঞানের হাফ ইয়ারলি সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমন ১০টা করে সৃজনশীল নিয়ে আসবো, যেই সিকিউ গুলা করলে তোমার ওই চ্যাপ্টারটা ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। আমাদের প্রথম যে চ্যাপ্টার ভেক্টর, এই ভেক্টর থেকে চাইছি আমি 25 সালের এমন এমন কোশ্চেন, 23-24 এমন এমন কোশ্চেনগুলো নিয়ে আসতে, যে কোশ্চেনগুলো করলে ভেক্টর থেকে আর কোনো টপিক জানা লাগে না কিংবা আর কোনো প্রশ্ন করা লাগে না, কিংবা তুমি যদি চাও আরো বেশি প্র্যাকটিস করবে, খুব ইজিলি বাকিগুলো প্র্যাকটিস করতে পারবে। চলো আমরা শুরু করি। ভেক্টরের শুরুর দিয়ে কথা বলতে গেলে লব্ধি অনেক পুরাতন আগে পড়ে আসছো। লব্ধি একটা ফেমাস ক্যাটাগরি টপিক, এন্ড এই লব্ধির সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে নদী নৌকার অঙ্ক এবং বৃষ্টি সাঁতার অঙ্ক। দুইটাই লব্ধি কনসেপ্টের মধ্যে আসে। তো নদী নৌকার অঙ্কটা আমরা বুঝার চেষ্টা করি। নদী নৌকা বুঝতে পারলে আমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবো। আমি শুরুতে তোমাদের ২৭ ব্যাচের জন্য ভেক্টরের টুকটাক লব্ধি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। ভাই একটু বোঝার চেষ্টা করো। নদী নৌকার অঙ্কে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা দেখছি, যে আমাদের নদীর, এটা হচ্ছে কোনো একটা নদীর পার। এখন যদি আমরা চিন্তা করে দেখি, নদীর প্রস্থ বরাবর, নদীর পার বরাবর আমার স্রোত বয়ে যেতেছে। এদিক বরাবর যদি আমরা স্রোতের বেগ কল্পনা করি, তাহলে এই হচ্ছে স্রোতের বেগ ইউ, স্রোতের বেগ ইউ। এন্ড সবচেয়ে নৌকা বা সাঁতারুর যার বেগ থাকে, তার বেগটাকে আমরা কল্পনা করতে পারি ভি দ্বারা, অর্থাৎ নৌকার বেগ, এটা হচ্ছে ভি। এখন বেশ কয়েকটা কেস থাকে। প্রথমত প্রশ্নে বলা হয় মাঝে মধ্যে, মাঝি ঠিক যে বিন্দু থেকে রওনা দিচ্ছেন, তার ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এমন কেসগুলোকে আমরা বলি যাত্রা বিন্দুর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো, কিংবা যাত্রা বিন্দু হতে এই সর্বনিম্ন এই লম্ব দূরত্বে পৌঁছানো। তুমি বোঝার চেষ্টা করো, এ হতে বি বিন্দুতে পৌঁছানোর জন্য যদি মাঝি ঠিক প্রস্থ বরাবর রওনা দেয়, তবে নৌকার বেগ এবং স্রোতের বেগ দুইটার মিলিত লব্ধি বেগটা হয়ে যাবে তাদের মাঝামাঝি, কিংবা স্রোতের ধাক্কায় তোমার নৌকার বেগটা একটু হাতের ডান দিকে চলে যাবে। অর্থাৎ মাঝি প্রস্থ বরাবর না পৌঁছে আড়াআড়ি নদী পাড়ি দিবেন, আড়াআড়ি পৌঁছাবেন। তাই তাকে যদি এ থেকে বিতে রওনা দিতে হয়, তাকে অবশ্যই নৌকাটাকে আলফা পরিমাণ কোণে ভি বেগে রওনা দিতে হবে, একটু বাঁকা করে। তবেই স্রোত এবং নৌকার মিলিত লব্ধিটা ঠিক নদীর প্রস্থ বরাবর হবে। অর্থাৎ আলটিমেটলি তখন লব্ধির ডিরেকশনটা হবে আমার এই দিক বরাবর। এই দিক বরাবর তখন আমি আমার লব্ধিটা পাবো। ঠিক আছে, বুঝতে পারতেছো? তাহলে এটা যদি ইউ হয়, এটা ভি হয়, তাহলে এটা হচ্ছে আমার লব্ধি আর। বুঝতেছি। তাহলে আমাদের সাধারণত প্রশ্নে বলে দেয় আলফা এর মান কত হলে ঠিক যাত্রার বিপরীত বিন্দুতে পৌঁছানো সম্ভব। সাধারণত বলে দেয় সময়টা। সময় নিয়ে একটু পরে কথা বলবো আমি। আগে আমি বুঝাইয়া দিই। সরাসরি বিপরীত বিন্দুতে পৌঁছাইতে চাইলে আমার লব্ধি বেগের মান কত, কোণের মান কত সেটা জানতে চাই। দেখো তো আমার এখানে লব্ধিটা লব্ধিটা আমার স্রোতের সাথে থিটা পরিমাণ কোণ, যার মান হচ্ছে 90 ডিগ্রি কোণে আছে। আমরা তো জানি লব্ধি যার সাথে কোণ করে সে হচ্ছে মুন্সি বা সিঙ্গেল। আলটিমেটলি টেন থিটা লব্ধি অ্যাঙ্গেল তৈরি করছে কার সাথে, ইউ এর সাথে। তাহলে ইউ নিচে বামে একা বসবে, এন্ড ভি সাইন আলফা ওপরে একবার, ভি কজ আলফা নিচে একবার। 1090 কথার মানে হচ্ছে 1/0, অসংজ্ঞায়িত ভ্যালু। তাহলে আমরা আলটিমেটলি কি বলতে পারি না, যে সোজাসুজি নদী পারাপারের ক্ষেত্রে বা যাত্রার ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানোর জন্য ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু 0, এটা তুমি সর্বদা মনে রাখবা। আজকের ক্লাসে আমি জাস্ট 2-3টা বক্স দিব তোমারে, এটা যদি মনে রেখে যেতে পারো, নদী নৌকার অঙ্ক একদম সোজা। চিন্তা করে দেখো, এটা হচ্ছে নদী, যদি কোনো মাঝি বা সাঁতারু যদি ঠিক সোজাসুজি নদী পাড়ি দিতে চায়, তাহলে সর্বদা ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0। এখান থেকে তুমি খুব ইজিলি আলফার মান বের করতে পারবা। অর্থাৎ অনেক শর্টকাট বইগুলো যেগুলো করে, ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ, ওনারা করেন কি আলফা ইকুয়াল টু লেখেন কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, অর্থাৎ মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। দরকার কি, ইউ প্লাস ভি কজ আলফা মনে রেখে দিবে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, যদি এবি বরাবর পৌঁছাইতে চায়, তাহলে বুঝলাম এই আলফা করে রওনা দিলে হচ্ছে কত ব্যাগে রওনা দিতে হবে। এই দেখো, এই ব্যাগের বিষয়টা বোঝার জন্য না, আমরা ভেক্টরের প্যারালাল শিফটিংটা বুঝতে চাচ্ছি। ভেক্টরের প্যারালাল শিফটিং খুব ইজি একটা জিনিস। কোন একটা ভেক্টরের দিক অপরিবর্তিত রেখে তাকে সমান্তরাল বরাবর সরিয়ে আনা যায়। অর্থাৎ আমার যে এই নৌকার ভেক্টর ডিরেকশন হচ্ছে কোনাকুনি বাহিরের দিক বরাবর, এই কোনাকুনি ডিরেকশনটা আমি সমান রেখে চাইলে তাকে সমান্তরালে এখানে সরিয়ে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমার ভেক্টরটাকে আমি এদিকে প্যারালালে শিফট করে নিয়ে আসতে পারি। এটা হচ্ছে তার শিফটেড অবস্থান, এই যে এটা।
ওকে, তাহলে কোনো একটা ভেক্টরকে চাইলে ইজিলি প্যারালালি শিফট করা যাবে। এখন প্যারালাল শিফটিং এর পেছনে আমার একটা উদ্দেশ্য হচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের এখন অতিভুজটা আলটিমেটলি বিসি বাহুটা ভি ভেক্টরকে নির্দেশ করতেছে। তাহলে আমরা যদি খুব এবিসি ত্রিভুজের মধ্যে পিথাগোরাস উপপাদ্য ইউজ করে ফেলি, তাহলে আমরা বলতে পারি এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে বি সি স্কয়ার। এ বি বরাবর লব্ধি আর গেছে, তাই বলতে পারি আর স্কয়ার। এসি বরাবর স্রোত ইউ গেছে, ইউ স্কয়ার। বিসি বরাবর আমার নৌকার বেগ ভি, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি ভি স্কয়ার। আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটা হচ্ছে আমার একটা নতুন ইকুয়েশন। এই যে এটা হচ্ছে সেই লব্ধি বেগের মান, যেই ব্যাগে নদী পাড়ি দিবে। সোজাসুজি নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে মাঝি ঠিক এত লব্ধি বেগ অর্জন করে, এটা হচ্ছে লব্ধি বেগের মান, লব্ধি বেগ। এখন অনেকে হয়তো বা এভাবে শিখছো যে ভাইয়া ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টু ইউ ভি কজ আলফা, এখান থেকে ভি কজ আলফার মান মাইনাস ইউ নিয়ে বসায় করছো। যদি ওইভাবে মনে থাকে স্বাগত, ভালো, মনে রাখা দেয় ম্যাটার করে। কেমনে মনে রাখতেছো এটা তো কেউ দেখতেছেন। তাই ভাইয়া তুমি এই দুইটা বক্সকে অবশ্যই মনে রাখবে। নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে সময় দেওয়া থাকে, বলে দেয় প্রস্থ যদি ডি হয় সেক্ষেত্রে সময়টা জানিয়ে দাও। তাহলে আমরা বলতে পারি সময় টি ইকুয়ালস টু হচ্ছে ডি বাই দূরত্ব বাই বেগ। এখন তুমি যদি এখানে ভি বসায় দাও, ভি তো হচ্ছে নৌকার বেগ, নৌকা তো তোমার আড়াআড়ি যাচ্ছে। যদি নৌকার বেগ বসাইতে হয় তোমাকে প্রস্থ বসাইলে প্রস্থ বরাবর একটা বেগের উপাংশ বসাইতে হবে। নদীর প্রস্থ বরাবর বেগের উপাংশ হচ্ছে ভি সাইন আলফা। সেটা যদি বসাই দেই ভি সাইন আলফা, এটা হইতেছে আলটিমেটলি নদী পারাপারের সময়। অর্থাৎ কোন একটা নৌকা ঠিক এত সময় নদী পাড়ি দিবে। দেখো, কাইন্ড অফ এই ইকুয়েশনটা অনেকেরই মাথায় চলে গেছে, কিন্তু আমি এখানে একটু সতর্কবার্তা দিতে চাই। এটা যদি কোনো একটা মাঝি যদি নদীর প্রস্থ বরাবর নদী পাড়ি না দেন, হোয়াট ইফ মাঝি এ থেকে রওনা দিয়ে এ বি বরাবর ঠিক পৌঁছালেন না, লাইক তিনি ধরো এরকম, অর্থাৎ এ বি বরাবর না পৌঁছে যদি বি ড্যাশ বরাবর পৌঁছান, হইতে পারে না ঠিক এক্স্যাক্টলি প্রস্থ বরাবর যায় না, প্রস্থ থেকে সেটা বেঁকে গেছে। অর্থাৎ প্রস্থ ছাড়া আড়াআড়ি যেই কোনো ভাবে নদী পারাপার হওয়ার ক্ষেত্রে সেই আড়াআড়ি পার হওয়া দূরত্বটুকু বসিয়ে দিবে এবং নিচে তার লব্ধি বেগটুকু বসিয়ে দিবে। অর্থাৎ সেক্ষেত্রে যেহেতু সেই নদীর প্রস্থ বরাবর নদী পাড়ি দেয় নাই, এ বি ড্যাশ এ বি প্রাইম বরাবর নদী পাড়ি দিছে, দ্যাটস ওয়াই তুমি এ বি প্রাইম দূরত্বটা উপরে বসাবা এন্ড নিচে বসিয়ে দিবা লব্ধি বেগের মান আর। এটা অত্যন্ত রেয়ার একটা কেস, এখান থেকে খুব বেশি এরকম হয় না সাধারণত। স্টিল একটু জানিয়ে রাখলাম, তুমি আপাতত টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা এটাকে মাথায় রাখো। চলে, এবার চিন্তা করেন আর কি আসছে। নেক্সট কোশ্চেন হচ্ছে এই যে সময়টা, সময়ের মানটাকে সর্বনিম্ন বানানো যায় কিভাবে? সময়ের মানটাকে আমি সর্বনিম্ন বানাইতে পারি তখনই যখন আমার এই ভগ্নাংশে হরের মানটা সর্বোচ্চ হবে। ভগ্নাংশে হরের মান সর্বোচ্চ হয়ে যাওয়া মানে সাইন আলফার ভ্যালুটা সর্বোচ্চ হয়ে 1 হয়ে যাওয়া। সাইন আলফার ভ্যালু সর্বোচ্চ হয়ে যাওয়া মানে সাইন আলফা ইকুয়ালস টু 1, হুইচ মিনস আলফা ইকুয়ালস টু হচ্ছে আমার 90 ডিগ্রি। অর্থাৎ কোন একজন ব্যক্তি যদি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে রওনা করেন, তবে সেই ব্যক্তি সর্বনিম্ন সময় নদী পাড়ি দিতে পারবে। তাহলে বর্তমানের যে কথাটুকু আপনি লিখাতে চাচ্ছেন সেটা হচ্ছে বর্তমানে এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব। আর যদি সর্বনিম্ন সময় নদী পাড়ি দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি রাখতে হবে। সর্বনিম্ন দূরত্ব বলে থিটা 90, ওকে, আর সর্বনিম্ন সময় বলে আলফা 90। এবং সেই ক্ষেত্রে কনসেপ্ট হয়ে গেছে একটা এরকম, আলফা যদি আমার 90 হয়ে যায়, দেখো আবার আগের কথা, নদীর একটা পার অপর একটা পার, এই বরাবর স্রোত গেছে ইউ, এন্ড ভি এর ব্যাকটা হইতে হবে ঠিক ইউ এর সাথে লম্ব বরাবর ভি। তবে সে যদি 90 ডিগ্রি কোণে রওনা করে সেক্ষেত্রে আমার লব্ধিটা হচ্ছে ইউ এবং ভি এর মাঝখানে এবং এই দিক বরাবর আমার নৌকাটা পৌঁছাবে। অর্থাৎ আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি কোণে রওনা দিলে ব্যক্তি স্রোতের সাথে আড়াআড়ি নদীতে পৌঁছাবেন, অর্থাৎ ব্যক্তি আড়াআড়ি নদী পাড়ি দিবেন। প্রশ্নে যদি কোথাও বলে দেয় আড়াআড়ি নদী পাড়ি দেওয়ার জন্য কত সময়, আলটিমেটলি বুঝে নিবা আড়াআড়ি নদী পাড়ি দিতে গেলে অবশ্যই মাঝিকে এবি বরাবর রওনা দিতে হবে, তবে সে এসি বরাবর আড়াআড়ি পৌঁছাবে। তাহলে এটা মাথায় রাখি, আড়াআড়ি নদী পাড়ি দেওয়ার জন্য আলফা ইকুয়াল টু 90, এতটুকু। আর সময় তো ভাইয়া জানো, টি ইজ ইকুয়াল টু তখন হয়ে যাবে ডি বাই
পি বুঝতেছো তো কেন? কারণ সাইন আলফা, আলফার মান 90, সাইন আলফা পার্টটা 1 হয়ে গেছে। আচ্ছা, এবং লব্ধি ভাগ আর এর মান কত হয়ে যাব? রুট ওভার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার। লব্ধি সূত্রের মধ্যে আলফার মান 90 বসিয়ে দিলে পার্ট 0 হয়ে যায়। আর tan থিটা ইকুয়াল টু কি হয়ে যাব? tan থিটা ইকুয়াল টু কি ছিল? ইউ প্লাস ভি কজ আলফা ভি সাইন আলফা, তাহলে এটা আসবে ভি বাই ইউ। বুঝতেছো? তাহলে খুব কষ্টের কিছু নাই, সহজ আছে, সিম্পল। সর্বনিম্ন সময় নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে তাহলে আমি কি বুঝাইতে পারতেছি দেখেন তো। এই যে টোটাল ওভারঅল কথা আমার এই যে এতটুকু, প্রয়োজনে চাইলে একটা স্ক্রিনশট রাখা যেতে পারে। পারফেক্ট, রেখে নিছো। আমি সামনে আগাচ্ছি। মনে করো আমাকে নদী নৌকার যে অঙ্কটা দিছে, এটা ময়মনসিংহ বোর্ড 25-এ আসছে। এখানে একটু বৃষ্টিজাত কনসেপ্ট আছে, শুরুর অঙ্কটা একটু সহজ করে করতে চাচ্ছি। আমরা দেখতে চাচ্ছি অন্য কোথাও অঙ্ক আসছে কিনা। লাইক এই যে একটা ম্যাথ আছে, ইঞ্জিন চালিত নৌকার স্রোতের অনুকূল প্রতিকূল অঙ্ক। ভাইয়ের কথা বোঝো, নৌকার ব্যাগ যদি হয় পি ও স্রোতের ব্যাগ যদি হয় ইউ, এবং নৌকার প্রতিকূল, স্রোতের প্রতিকূল কথার মানে হচ্ছে স্রোতের দিকে, and স্রোতের দিকে পার হওয়া নৌকার ব্যাগ যদি হয় 15 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে বুঝতে হবে সেটা বোঝাচ্ছে স্রোত যোগ নৌকার বেগ। অনুকূলে মানে স্রোতের বেগ যোগ নৌকার বেগ, আর প্রতিকূলে মানে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ। তো সেই প্রতিকূল বলতে বুঝাইতেছে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু 5। কেউ আবার প্রতিকূলে ইউ মাইনাস ভি লেখো না, কারণ নৌকার বেগ সর্বদা বড় হইতে হয়, আনলেস তো সে স্রোতের বিরুদ্ধে যাইতেই পারবে না। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু 5। তাহলে ভাইয়া দুটো যদি সাবট্রাক্ট এডিশন করে ফেলো, তো যোগ করে দিলে আমরা পাচ্ছি ভি ইকুয়ালস টু হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এন্ড ইউ ইকুয়ালস টু পাওয়া যেতেছি আমরা 5 কিলোমিটার প্রতি ঘন্টা। পারফেক্ট, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বি বিন্দুতে পৌঁছানোর জন্য, অর্থাৎ ঠিক সে এ বিন্দু হতে যাত্রা শুরু করছে, অপর পারের ঠিক বি বিন্দুতে পৌঁছানোর জন্য যাত্রা শুরু করে। বি বিন্দু থেকে 5 কিলোমিটার দূরে সি বিন্দুতে আরেক ব্যক্তি আছে, সে করছে নির্দিষ্ট বেগে বি বিন্দু থেকে অগ্রসর হতেছিল। এটা একটা প্লট থাকুক। প্রথম প্রশ্ন, বি বিন্দুতে পৌঁছানোর জন্য মাঝি মাঝি কত কোণে যাত্রা শুরু করছিল? অর্থাৎ মাঝি যদি এ থেকে যাত্রা শুরু করে ঠিক তার বিপরীত বিন্দু বি তে পৌঁছাইতে চায়, সেক্ষেত্রে কত কোণে নদী পাড়ি দিতে হবে? তাহলে দেখো তো এটা কোন কেজের মধ্যে পড়ছে, সর্বনিম্ন সময় না দূরত্ব? দূরত্ব। অর্থাৎ ঠিক এ থেকে বি তে পৌঁছানোর জন্য মাঝিকে স্রোতের সাথে আলফা পরিমাণ কোণে একটু বাঁকা হয়ে রওনা দিতে হবে ভি বেগে। অর্থাৎ সেই অ্যাঙ্গেলের মানটা হচ্ছে কত রে? আলফা। তাইলে ইউ এবং বি এর লব্ধিটা তাদের ঠিক মাঝামাঝি হয়ে যাবে, অর্থাৎ এই দিক বরাবর হবে। এটা হচ্ছে লব্ধি আর। তাহলে এবার চিন্তা করে দেখো, ঠিক সোজাসুজি নদী পাড়ি দেওয়ার জন্য আমরা বলে দিছিলাম, সেক্ষেত্রে ইকুয়েশন হচ্ছে এরকম, ইউ প্লাস ভি কস আলফা ইকুয়ালস টু হচ্ছে 0। ঠান্ডা মাথায় মনে রাখিও। তাহলে আমরা কি বলতে পারি না, আলফা ইকুয়ালস টু হচ্ছে কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে বলতে পারি কস ইনভার্স মাইনাস ইউ এর মান কত রে? স্রোতের বেগ হচ্ছে 5 এবং নৌকার বেগ হচ্ছে 10, এটা হয়ে যাবে 120 ডিগ্রি। অধিকাংশ ক্ষেত্রে নদী নৌকার অঙ্কে সোজাসুজি নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে উত্তরটা 120 আসে। তার মানে যে সবসময় এমন কথা নাই, টিচার একটু উল্টাপাল্টা দিতে পারেন। আচ্ছা, এ ছিল গ নাম্বার। এন্ড পরের কোশ্চেনে বলতেছে সাক্ষাৎ হয়েছিল কিনা। সাক্ষাতের কনসেপ্ট একটু বোঝাইতে চাইলে এভাবে বলতে পারি যে ঠিক সি থেকে একজন ব্যক্তি নির্দিষ্ট বেগে বি এর দিকে রওনা দিচ্ছেন। তাহলে সি হতে বি তে আসতে ব্যক্তির একটা সময় লাগবে, এন্ড নদী পার হয়ে অপর পারে যেতে মাঝির একটা সময় লাগবে। ব্যক্তির সময় এবং মাঝির সময় যদি মিলে যায়, সেক্ষেত্রে যদি তারা মিলিত হতে পারবে, দেখা করতে পারবে, আদারওয়াইজ হবে না। তাইলে ফার্স্ট আওয়ারে তুমি বের করে দাও এই মাঝির নদীর এই পার থেকে ওপারে যেতে, অর্থাৎ নদী পাড়ে দিতে মোট সময়টা কত? টি এ ভি ইকুয়ালস টু হোয়াট? ওই যে একটু আগে শিখাইছি, ডি বাই ভি সাইন আলফা। তাহলে ভাইয়া বলো নদীর প্রস্থটা কত? নদীর প্রস্থ বলছে 5 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট, উপর হবে 5, ভি এর মান হতেছে 10 সাইন 120 ডিগ্রি। তাহলে এখানে তুমি টি এ বি এর একটা ফিক্সড ভ্যালু পাবা, এটা হচ্ছে 1/2 ইন্টু সাইন 120 হচ্ছে সাইন 120 ডিগ্রির ভ্যালু মোস্ট প্রবাবলি 90 প্লাস থিটা কস 30 মানে √3/2 0.866 √3/2 2 ক্যান্সেল হলো 1/√3 মানে 0.577 আওয়ার। ব্যক্তির কাছে যখন ক্যালকুলেটর থাকে না, ব্যক্তি যে কত কিছু করে, এটা তো একটা উদাহরণ। ক্যালকুলেটর নাই হাতে, তোমরা একটু কাজ করো আমার সাথে সাথে। তাহলে ভাইয়া স্রোতের মাঝির ঠিক নদী পার হয়ে যেতে সময় লাগছে প্রায় আধা ঘন্টার মতো। এবার জানতে চাচ্ছি ওই ব্যক্তির সি থেকে বিতে আসতে কি পরিমাণ সময় লাগছে? অর্থাৎ ব্যক্তি তো বাই রোড আসছিল,
ব্যক্তির জন্য সময় হচ্ছে দূরত্ব। সিবি দূরত্বটা কত রে? প্রশ্নে কত বলছে? সিবি 5 কিলোমিটার দূরে আছে। উপরে বসবে 5 এন্ড কত বেগে আসতেছিল? 4 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসতেছিল। তাহলে ভেলোসিটি হচ্ছে 4, 5/4 হচ্ছে 1.25 আওয়ার। আচ্ছা তুমিই বলো তো, মনে করো নদীর এক পার থেকে অপর পারে যাইতে তোমার সময় লাগছে 0.577 আওয়ার এন্ড তোমার ফ্রেন্ডের সময় লাগছে 1.25 আওয়ার। তুমি কি এটা কোনোদিন মানবা? জীবনও তো মানবা না। অর্থাৎ তুমি যেখানে আধা ঘন্টায় নদী পাড়ি দিয়ে ফেলছো, সে আসছে প্রায় 1.5 ঘন্টা পরে। তাহলে নিশ্চয়ই দুজন ব্যক্তির কখনোই সাক্ষাৎ হবে না, অর্থাৎ তারা একে অপরের সাথে দেখা করতে পারবে না। দিস ইজ ইট। এই কোশ্চেনটা ছিল আমাদের কোথাকার কোশ্চেন? এটা মোস্ট প্রবাবলি চট্টগ্রাম বোর্ড 2025-এর প্রশ্ন। ভালো প্রশ্ন, অর্থাৎ গত বছরের প্রশ্ন এটা। আমরা আরেকটা সেম ক্যাটাগরি কোশ্চেন সলভ করি। একটু এক্সপার্টিস দরকার আছে। নাইস। দেখো দিনাজপুর বোর্ড 25 নিয়ে আসছি। প্রশ্নে নির্দিষ্ট প্রস্থবিষ্ট পার হওয়ার জন্য সাঁতারও কথা বলছে। সাঁতারও প্রথম জন এত বেগে। ইয়েস, এই লাইনটা জরুরি। এই লাইনটা জরুরি। কি বলতেছে? প্রথম সাঁতারু এত বেগে স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি করে রওনা করে। এইটাকে সবাই ঠান্ডা মাথায় আলফার মান 60 ডিগ্রি ধরে কাজ করবে। এটা হবে না। স্রোতের প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কথার মিনিং কি বোঝার চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে আমার নদীর দুইটা পার, এই বরাবর স্রোত যাইতেছে। তাহলে প্রথম সাঁতারও প্রতিকূলের সাথে 60 ডিগ্রি করে রওনা করছে, অর্থাৎ প্রথম সাঁতারও স্রোত যদি এই দিক বরাবর যায়, সাঁতার রওনা করছে এই দিকে এন্ড প্রতিকূলের সাথে 60 ডিগ্রি করে রওনা করছে। স্রোতের অনুকূল কইলে স্রোত যেদিকে সেদিকের সাথে কোণ, প্রতিকূল কইলে স্রোত যেদিকে তার বিপরীত দিকের সাথে কোণ। তাহলে আলটিমেটলি চিন্তা করে দেখতো ভাইয়া, সাঁতারু এবং স্রোতের মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা এর মান কি তুমি এখন আর 60 বলবা নাকি 180, 120 বলবা? 120ই বলতে চাচ্ছ? তাহলে এখানে বেসিক্যালি আলফা হচ্ছে 120 ডিগ্রি। রেখে দিলাম। দেন আরো অনেক কথাবার্তা বলছে। চলুক প্রথম কোশ্চেনটা সলভই করে ফেলি। প্রথম সাধারণ লব্ধি বেগ নির্ণয় করে দাও। ভাইয়া আমাকে বের করে দেন। লব্ধি বেগ আর ইকুয়ালস টু কি ছিল? আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2uv cos আলফা। লব্ধি সূত্র সবাই জানি। ইউ কি ছিল? স্রোতের বেগ। প্রশ্নে স্রোতের বেগ নিশ্চয়ই আছে। এই যে স্রোতের বেগ 3 কিলোমিটার প্রতি ঘন্টা। সাঁতারু 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 3 স্কয়ার যোগ 6 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 6 cos কত? 120। কাজ করলে দেখ কি করছি রে, cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ, প্লাস মাইনাসে মাইনাস 2.5 কেটে দেয় 318 এন্ড 9 প্লাস 36 বিয়োগ 18 এটা হয়ে যেতেছে 37 থেকে 18 চলে গেলে হয় 18, 9 রুট 27। এত এটার উত্তর হবে 5 দশমিক সামথিং কিছু একটা, কারণ 5 25 তো 100, 5 25 তো 5 5 তো 25, রুট 25 মানে 5 আর রুট 27 মানে 5-এর আশেপাশে কিছু একটা। এর উত্তর 5-এর কাছাকাছি কিছু একটা হবে। ভাইয়ার কাছে ক্যালকুলেটর নাই, তোরা একটু চেক কর না কত আসে। আর লব্ধি একটা কত দেখে নিস কেমন ভাইয়া। দেখ সামনে দেখ। উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে? প্রথম সাঁতারু প্রতিকূলের সাথে 60 ডিগ্রি কোণে রওনা করছেন। দ্বিতীয় সাঁতারু আড়াআড়ি ভাবে সাঁতার কাটা শুরু করেন। এই জায়গাটা জরুরি। আড়াআড়ি ভাবে সাঁতার কাটা কথার মানে কি? অর্থাৎ একটু আগে বুঝাইছিলাম, নদী যদি আড়াআড়ি পাড়ি দিতে হয় তাহলে আলফার মান কত হয়? 90। অর্থাৎ ঠিক সে যে সোজা দিকে রওনা দেয়, স্রোত হয় ঠিক তার এই বিপরীত দিকে। নৌকা এন্ড স্রোতের মাঝামাঝি আড়াআড়ি পৌঁছে যেতে পারে, রাইট? আলটিমেটলি আমরা একটা কাজ করে দেখি। আমরা বলতে পারি আড়াআড়ি নদী পাড়ি দেওয়ার জন্য আলফা ইকুয়াল টু কত ছিল? 90 এন্ড দ্বিতীয় সাঁতারের সময় t2 ইজ ইকুয়াল টু হবে d/b। নদীর প্রস্থ কত? এই যে 1 কিলোমিটার প্রস্থের নদী। d ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার। কত বেগ? 6 কিলোমিটার প্রতি ঘন্টা। 1/6 মানে হচ্ছে 0.16 আওয়ার। এন্ড ঠিক প্রথম সাঁতারের জন্য সময় t1 কত হবে ভাইয়া? t1 ইকুয়ালস টু হচ্ছে d/v sin আলফা। সব ঠিকঠাক থাকলে d এর মান 1 কিলোমিটার প্রতি ঘন্টা, v হচ্ছে 6, 6 sin 120 মানে √3/2। তো এটা দিলে এটা হয়ে যাচ্ছে 1/3 এটার ভ্যালু কিছু একটা 0.19 এর মতো আসবে। এটার ভ্যালু এরকম কিছু একটা আসা উচিত ছিল, আমার যা স্মরণে আসতেছে 19 আবার। তারপরে একটু বলতো, এক সাঁতারও পার হইতে 0.19 লাগছে, আরেক সাঁতারও পার হইতে 0.16 লাগছে। তো দুজনের মাঝখানে কে আগে পৌঁছাইছেন? দ্বিতীয় সাঁতারু না প্রথম সাঁতারু? নিশ্চয়ই আমার দ্বিতীয় সাঁতারুটা আগে পৌঁছাইছেন। অর্থাৎ যার সময় কম সে তাড়াতাড়ি নদীটা পাড়ি দিতে পারবে। চাপ নাই, চাপ নিস না পোলাপান, চাপ নিলেই কষ্ট হয়ে যাবে অঙ্ক। এবার ভাইয়া তোদেরকে
একটা সুন্দর ম্যাথে নিয়ে যাই। দেখ কি বলতে চাচ্ছি। ম্যাথটার দিকে তাকা। এই ম্যাথটা স্কিপ করছিলাম ফার্স্টে। বলতেছে নির্দিষ্ট একটা প্রতিযোগিতায় ও বিন্দু হতে ও বিন্দু হতে এই যে ও বিন্দু হতে রওনা দিয়ে ও এ বরাবর রওনা দিছে। কে রওনা দিছে? করিম। আচ্ছা, সে এত বেগে পৌঁছাইছে। করিম ও এ বরাবর রওনা দিয়ে যেই বেগে পৌঁছায় এটা হইতাছে করিমের জন্য লব্ধি বেগ। সোজা কথা। এটা হচ্ছে করিমের জন্য লব্ধি বেগ। এটা করিমের লব্ধি বেগ আর আর বুঝলেন? এবার রহিম অভি বরাবর রওনা দিয়ে নির্দিষ্ট সময় নদী পার হয়ে আর বিন্দুতে পৌঁছাইছে। প্রযুক্তির সময় বৃষ্টি হয়েছে, নৌকার বেগ দেওয়া আছে। ময়মনসিংহ পজিশনের একটা অঙ্ক। দেখেন বুঝেন কি বলে। প্রথম প্রশ্ন, কত সময় নদী পার হয়েছিল নির্ণয় করো। রহিম। তাহলে প্রশ্ন দেখো, রহিম আড়াআড়ি নদী পাড়ি দিচ্ছে বলছে না? ওই নদী পাড়ি নির্দিষ্ট সময় পারিল। আচ্ছা, কিন্তু রহিম অভি বরাবর নদী পাড়িছে। ঠান্ডা মাথায় দেখো তো, রহিমের জন্য সে নদী পাড়ি দিচ্ছে ঠিক সোজা, অর্থাৎ রহিমের জন্য আলফার মান কত? 90। আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করি। এই যে দেখো আলফার মান কত রহিমের জন্য? 90 ডিগ্রি। তাহলে রহিমের নদী পাড়ি দেওয়ার জন্য সময় টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বাই ভি। 90 ডিগ্রি মান তো 1। তাহলে ডি হচ্ছে নদীর প্রস্থ, সেটা হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। পরে 2 বসামো ভি, সে 5 কিলোমিটার প্রতি বেগে পার হচ্ছে। 2/5 মানে হইতেছে 0.4 আওয়ার। এটা হচ্ছে রহিমের নদী পাড়ি দেওয়ার সময়। প্রশ্নের ফার্স্ট পার্টটা পরীক্ষা হয়েছে, সেকেন্ড পার্টটা একটু কঠিন। করিম নদী পাড়ি দেওয়ার ক্ষেত্রে এত বেগে বৃষ্টি সম্মুখীন হয়েছে, কত কোণে ছাতা ধরতে হবে। ঠান্ডা মাথায় বুঝিও, আমি যদি আমাদের একটু বোঝানোর চেষ্টা করি ভাইয়া। দেখো, মনে করো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। বৃষ্টি মাথার উপর থেকেই তো পড়ে। এটা হচ্ছে এক্স অক্ষ। করিম ধরো এক্স বরাবর অগ্রসীল অবস্থায় আছে। করিম সামনের দিকে যাইতেছে। ভি ম্যান, মানুষের বেগ ভিএম, সেটার মান কত? এন্ড ওপর থেকে বৃষ্টি পড়তেছে। ভিআর, বৃষ্টির বেগ হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। চাপ নাই। যদিও করিম যে নৌকা দিয়ে যাচ্ছিল, নৌকার বেগটা ছিল আমার 5 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে হবে নৌকাটা নদীতে থাকতেছে। নদীতে তো নৌকা তার নিজস্ব বেগে চলে না। নদীতে নৌকা এবং স্রোতের মিলিত লব্ধি বেগটা কার্যকর। অর্থাৎ আলটিমেটলি করিম নৌকার মধ্যে বসারত অবস্থায় এদিকে শুধু নৌকার বেগ কার্যকর হবে না, নৌকা এন্ড স্রোতের মিলিত বেগ অর্থাৎ মোট লব্ধি বেগটা নিয়ে হিসাব করতে হবে। তো আলটিমেটলি করিমের লব্ধি বেগ সেটা হচ্ছে এই যে 5.3 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ভাই একটু চিন্তা করো, আমি এই ম্যাথটা সলভ খুব সহজে তুমি জানি তোমরা করে ফেলছো। 10 থিটা ইকুয়াল টু মানুষ বাই বৃষ্টি। এমনি শিখো না, তোমার প্রতিভা নষ্ট হয়ে যাবে। একটু পুরো বেসিকটা বোঝার চেষ্টা করো। মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ যদি বলা হয়, তাহলে আমরা বলতে পারি মানুষের সাপেক্ষে, যার সাপেক্ষে বেগ সে পরে, যার বেগ সে আগে। মানুষের সাপেক্ষে এম এর সাপেক্ষে বেগ, তাই এম পরে আর আগে, ইকুয়ালস টু হচ্ছে ভি আর মাইনাস ভি এম। বুঝিও যার সাপেক্ষে বৃষ্টির বেগ, সে তার বেগটা কি হয়ে যাবে? মাইনাস। ভেক্টরে তো বিয়োগ করা পসিবল হয় না, তাই আমরা ভি আর এর সাথে মাইনাস ভি এম যোগ করে দেই। তাহলে ভাইয়া একটু আমারে বলেন তো, প্লাস ভি এম যদি এক্স অক্ষের ডান দিকে হয়, মাইনাস ভি এম কি এক্স অক্ষের বাম দিকে হবে না? তাহলে এইটা হইতেছে আলটিমেটলি কি আমার? মাইনাস ভি এম। আর ভি আরটা কোদিকে? ঠিক ওয়াই বরাবর নিচ্ছে। তাহলে ভাইয়া বলতো, ভি আর এবং মাইনাস ভি এম এর লব্ধিটা কি হইব? ভি আর এন্ড মাইনাস ভি এম এর লব্ধিটা কি ঠিক তাদের মাঝামাঝি হইব না? অর্থাৎ তাদের লব্ধিটা হইব ঠিক এই বরাবর লব্ধি হবে। আলটিমেটলি করিমের সাপেক্ষে বা মানুষের সাপেক্ষে বৃষ্টিটা ঠিক এই রেড লাইন বরাবর আসবে। তাহলে করিম যদি এই রেড লাইন বরাবর একটা ছাতা খুলে দিতে পারে, তবে সে বৃষ্টি থেকে রক্ষা পেতে পারে, আদারওয়াইজ পারে না। তাইলে আমি জানতে চাচ্ছি এই লব্ধি বেগের মান কত। লব্ধি বেগের ইকুয়েশনটা নিয়ে আমু সব শেষ। কোন আইসা পড়বো, লব্ধি বেগের মান আইসা পড়বো, বাতাস থাকলে বাতাস ইজিলি অ্যাড সাবস্ট্রাক্ট করা যেতে পারে, সব করা যেতে পারে। ইকুয়েশনটা শিখো। ভি আর কি? বৃষ্টির বেগ। বৃষ্টি ওপর থেকে পড়তেছে, বৃষ্টির বেগের মান কত? 10। কোন দিক বরাবর পড়তেছে? ওয়াই অক্ষের নিচের দিকে, নেগেটিভ বরাবর। তাই হয়ে যাবে মাইনাস জে কে। ভেক্টর মানে কি শিখছি? ভেক্টর মানে হচ্ছে মান ইন্টু দিক। মান হচ্ছে 10, দিক হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক, তাই মাইনাস জে কে। আচ্ছা, বুঝছি। প্লাস মাইনাসে মাইনাস। এবার ব্যক্তি, ব্যক্তি কত বেগে যাচ্ছে? 5.3। ব্যক্তি কোন দিকে যাচ্ছে? এক্স অক্ষের ধনাত্মক, তাই প্লাস আই কে। আলটিমেটলি ব্যক্তির সাপেক্ষে বা মানুষ সাপেক্ষে বৃষ্টির বেগ হচ্ছে -10 জে কে, -5.3
আই ক্যাপ, এইটা হয়ে যেতেছে, এইটা হইতেছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগের রাশিমালা। বুঝতেছো? অর্থাৎ এই ইকুয়েশনের সাহায্যে তুমি সব নির্ণয় করতে পারবা। সামনের কাজ, পিছনের কাজ, বাতাসে ভিজাবে কি ভিজাবে না, সব নির্ণয় করতে পারবা। তাহলে আমরা এখানে যদি বলতে চাই এই কত কোণে সাজাতে পারবে, তাহলে কোণ tan থিটা ইকুয়ালস টু উপরে বসাবো j ক্যাপের সহগ -5.3, নিচে বসাবো i ক্যাপের সহগ, সে tan, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স -5.3/10। তাহলে দেখেন ভাইয়া এখান থেকে খুব সহজে থিতা আনতে পারতেছি না? ইজি, এটাই উত্তর শেষ। যদি বলতো করিমের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ কত, বৃষ্টির আপন বেগ 10, করিমের আপন বেগ 5.3, একজনের সাপেক্ষে আরেকজনের বেগ কত, তুমি সিম্পলি রুট ওভার বলে দিতে এইভাবে VRM মড ইকুয়ালস টু রুট ওভার -10 স্কয়ার প্লাস -5.3 স্কয়ার। সিম্পলি একক ভেক্টরের যেমনি মান নির্ণয় করতা এমনি মান নির্ণয় করলে অঙ্ক হয়ে গেছে। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো অনেক বুঝার বিষয়, এগুলো দিয়ে ম্যাথ করলে পরীক্ষা অনেক আগে থাকবা, যে কোনো চিপা চাপা কোশ্চেন করতে পারবা। ঠিক আছে, এটা একটা স্টার অঙ্ক ছিল। আমার কেন জানি মনে হইতেছে তোমাদের মূল পরীক্ষাতে এই কোশ্চেনটা আসতে পারে, এটাকে আমি 3টা স্টার না 4টা স্টার দিলাম, 5টা স্টার দিয়ে দিছি, যাও। এটা অত্যন্ত জরুরি একটা অঙ্ক, ভুলিও না, এটা আসবে। আবারও বলছি, এটা আসতে পারে, এটা একবার দেখা যাবা পরীক্ষা যাওয়ার আগে। ওকে, ডাইভারজেন্স কাল থেকে অর্থাৎ নদী নৌকা, বৃষ্টিছাতা কভার করে ফেলছি। চ্যাপ্টারের 5 স্টার টপিক ডান, এবার হচ্ছে 3 স্টার টপিক, একটু কম গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলা। দেখো, অবস্থান ভেক্টরের কনসেপ্ট আমরা সবাই জানি, অর্থাৎ কখন এত ভেক্টর বের করতে হয়, কিভাবে গুণ করতে হয়। যেমন আমার যে 3 নম্বর অঙ্কটা, এই ম্যাথে বলছে, ওকে, দেখুন 3টা বিন্দু আছে পি কিউ আর, স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে। প্রথম কোশ্চেন, পি কিউ ভেক্টর এবং কিউ আর ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। তাহলে ভাইয়া ফার্স্টে আমাকে একটা কথা বলো তো, পি কিউ ভেক্টরটা আমি কিভাবে বের করতে পারি? পি কিউ ভেক্টর আলটিমেটলি আমার কাছে কি আছে, পি বিন্দু এবং কিউ বিন্দুর অবস্থান দেওয়া আছে। কোন একটা বিন্দু যদি পি থেকে, কোন একটা কণা যদি পি থেকে কিউতে আসে, তাহলে পি কিউ ভেক্টর কি হয়ে যাবে, তার শেষ অবস্থান থেকে আদি অবস্থানের বিয়োগফল না, পি কিউ, পি কিউ। তাহলে পি কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে শেষ অবস্থান থেকে আদি অবস্থানটা বিয়োগ করলেই আলটিমেটলি আমরা তার মাঝখানের দূরত্বটা পেয়ে যাবেন, অর্থাৎ সরণ ভেক্টরটা পেয়ে যাবেন। সরণ মানে শেষ বিয়োগ আদি। আলটিমেটলি পি কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর থেকে আপনি সিম্পলি পি বিন্দুর অবস্থান ভেক্টরটাকে বিয়োগ করবেন। শর্টকাট, শেষ অ্যালফাবেটের অবস্থান থেকে আদি অ্যালফাবেটের অবস্থান ভেক্টর বিয়োগ করো। তাহলে বলতো ভাইয়া কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কি আছে, এই যে দেওয়া আছে -2 +4 5। তাহলে এটা বলতে পারি -2, এক্স অক্ষের মান -2 আই ক্যাপ, ওয়াই এর মান 4 জে ক্যাপ, জেড এর মান 5 কে ক্যাপ, মাইনাস ওপি কি, অর্থাৎ পি বিন্দুর অবস্থান কি হবে, 4 অর্থাৎ 4 আই ক্যাপ, -2 জে ক্যাপ, +3 কে ক্যাপ। আলটিমেটলি পি থেকে পি কিউ ভেক্টর মান পেয়ে যাইতেছি, সেটা হচ্ছে -2 -6 আই ক্যাপ, 4 থেকে 2 গেলে +6 জে ক্যাপ, 2 কে ক্যাপ। এটা হচ্ছে পি কিউ ভেক্টর। ওকে, ডান। সিমিলার ভাবে কিউ আর ভেক্টরটা নিয়ে আসো তো, নিয়ে আসো ভাইয়া। কিউ আর ভেক্টর হচ্ছে, বলো, গেস করো, শেষের অবস্থান থেকে আদের অবস্থান বিয়োগ করবো, অর্থাৎ ও আর ভেক্টর মাইনাস ও কিউ ভেক্টর। তুমি না মাত্র ও কিউ ভেক্টর লেখলা, এই যেটা লেখছো তুলে দাও। ও আর ভেক্টরটা কি হবে, এই যে দেখা বলো, -1 -i +2j +2 কে। তাইলে বিয়োগ করলে কি পাইতেছি, ওকে, এটা হচ্ছে কিউ আর ভেক্টর। ঠিক আছে, তাহলে এবার পি কিউ এবং কিউ আর ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে হবে। একক ভেক্টর বের করার জন্য আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, পি কিউ ভেক্টর কোন কিউ আর ভেক্টরের একক ভেক্টর, অর্থাৎ তাদেরকে গুণনটা করে দিই। ভেক্টর গুণনের দুই প্রকার আছে, ডট গুণন, ক্রস গুণন। ক্রস গুণ করার নিয়ম একটা ম্যাট্রিক্স নির্ণয়কের মতো, ইকুয়ালস দিয়ে আমরা করি দাগ টানি, আই জে কে এর মান বসায় দেই, এন্ড ঠিক। এবার এই ভেক্টরটার একক ভেক্টর বের করার উপায় হচ্ছে, কোন একটা ভেক্টর মানে যে ভেক্টর ইকুয়ালস টু মান ইনটু দিক। কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যাচ্ছে, একক ভেক্টর পাওয়া যাচ্ছে। আমরা সিম্পলি এই ভেক্টরটার মান নিয়ে আসবো,
পি কিউ ক্রস কিউ আর এর মান হইতেছে √14 মানে 196, 16 মানে 156, 6 মানে 36, এটার একটা ভ্যালু আসবে। এই ভ্যালু দ্বারা যদি ভাগ করে দাও তাহলে তুমি সিম্পলি এদের একক ভেক্টর পেয়ে যাইতেছো। তাহলে একক ভেক্টর এইটা ইকুয়ালস টু থাকবে, মনে করো -14 বাই সামথিং আই ক্যাপ, -16 বাই সামথিং জে ক্যাপ, +6 বাই কে ক্যাপ। বুঝছো? তাহলে ওপরে সিম্পলি তুমি এখানে ভেক্টরটা বসিয়ে দিবে, and নিচে তুমি তার মানটা বসিয়ে দিবে, and এভাবে তুমি একক ভেক্টরটা পেয়ে যাচ্ছ। কুইক রিক্যাপ করে দেই। কুইক রিক্যাপ হ্যাঁ, কঠিন কিছু না, চিন্তা করে দেখো। ফার্স্টে পিকিউ ভেক্টর বের করছি। পিকিউ মানে শেষ অ্যালফাবেট থেকে আদি অ্যালফাবেটের অবস্থান ভেক্টর বিয়োগ করতে হয়, সিম্পল। পিকিউ পাইছি, কিউ আর পাইছি, এবার ক্রস গুণন করেন। ভেক্টর ক্রস গুণনের নিয়ম কি? প্রথম ভেক্টরের আইজে কে এর মান বসাইতে হয়, দ্বিতীয় ভেক্টরের আইজে কে এর মান বসাইতে হয়। তারপরের নিয়ম কোয়াইট ইজি, এর সাপেক্ষে সারি কলাম বাদ দিবা, দেন সিম্পলি নির্ণয় করে দিবা। নির্ণয় তো করতে পারো, আই বরাবর সারি কলাম বাদ দিলে 6 এর লগে 3 গুণ হলে -18, 2 2। তা হ্যাঁ, তোরা এটি বুঝছস আমি জানি। আলটিমেটলি এই হইতাছে ভেক্টরটা, তার মান বের করছি, ভাগ করছি, অঙ্ক শেষ। সিম্পল না? তাইলে এই অঙ্কটার পরের পার্ট যেটা, বিন্দু তিনটা সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা কিভাবে বুঝবো? কোন একটা ত্রিভুজের তিনটা বিন্দু যদি জানা থাকে, তুমি খুব সহজে তিনটা বিন্দুর মধ্যকার দূরত্ব, অর্থাৎ ভেক্টর ত্রিভুজের তিনটা বাহুর মান জেনে যাবা। ত্রিভুজের বাহুর মান যদি তোমার জানা থাকে, তাহলে দেখো তুমি খুব সহজে চাইলে বলতে পারো পিথাগোরাস সূত্র অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। যদি অ্যাপ্লিকেবল হয়, সেক্ষেত্রে বলে দিবা যে ভাইয়া হ্যাঁ, তোমার পিথাগোরাসের সূত্র মেনে চলে বা সমকোণী হবে, আদারওয়াইজ হবে না। ফার্স্ট বিন্দু ছিল 4 - 2। ওপি ভেক্টর নিয়ে আসি, ও কিউ ভেক্টর নিয়ে আসি, ও আর ভেক্টর নিয়ে আসি। নিয়ম খুব ইজি। ওপি ভেক্টর হচ্ছে এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে, তুমি সিম্পলি কি করে দিবা, তাদের -3 ছিল, জি, তুমি সিম্পলি করে দেবা কি, আই জে কে বসাই দেবে। এটার এক্স অক্ষের মান হচ্ছে 4 - 2 3। তাহলে সিম্পলি আমি কি করলাম, 4 এর জায়গায় বসে দিতে পারি 4 আই ক্যাপ -2 জে ক্যাপ +3 কে ক্যাপ। এই সিমিলার ভাবে ওকে ও আর লিখে ফেল। লেখা শেষে আমরা একটা কাজ করব। একটা ধরো ত্রিভুজ যদি হয়ে যায় এরকম পি কিউ আর, তাহলে পি কিউ ভেক্টর, কিউ আর ভেক্টর, পি আর ভেক্টরটা নিয়ে আসো। অর্থাৎ আমি যদি বলতে চাই এখানে পি কিউ ভেক্টর, পি কিউ, সিম্পলি পি কিউ মানে ও কিউ থেকে ও পি বিয়োগ। তাহলে একটু আগে বের করলাম আমরা পি কিউ এর মান, সেটা হচ্ছে -6i + 6j + 2k, -6i + 6j + 2k। দেন কিউ আর লাগবে, কিউ আর ভেক্টরের মান ছিল যে i - 2j -3k। ও আর এর মান বসায় দাও, -i, তাহলে আলটিমেটলি পাইতেছো 5i 5k। আলটিমেটলি দেখো তিনটার মান যদি নিয়ে আসি, √36 + 36 + 4, এটা একটা ভ্যালু আইব 72 √76। এবার এটা হয়ে যাবে √1 + 4 + 9 √14। এটার একটা ভ্যালু এসে পড়বে। দেখো কোনো অবস্থাতেই এই তিনটা বাহু আমার পিথাগোরাসকে মেনে চলতেছে না। আমি বলতে পারি এই তিনটা বাহু দ্বারা গঠিত ত্রিভুজ কি হবে না, আলটিমেটলি আমার সমকোণী ত্রিভুজ হবে না। Simple। একদম 9-10 এর বেসিক জিওমেট্রি করছি, আর কিছুই না। অবস্থান ভেক্টরের সাপেক্ষে তিনটা বাহু বের করছি, দেন খুব সিম্পল ভাবে তাদের মান নির্ণয় করছি। আমাদের 4-এর এই প্রশ্নটা দিয়ে খেয়াল করো। 4-এর এই প্রশ্নটাতে বলা আছে সি ভেক্টরটি এ এবং বি এর উপর লম্ব। প্রশ্নে দেখতে পাচ্ছ এ এবং বি এর উপর সি লম্ব, এবং এ এর মান, বি এর মান কিছু জিনিস বলে দিছে। এটা চট্টগ্রাম বোর্ড 24-এ আসছে। বলছে সি ভেক্টরটি বরাবর একক ভেক্টর নির্ণয় করো। এখানে প্রশ্নে আমার সি ভেক্টরটা, এই যে এ এন্ড এই যে বি, এর উপর লম্ব বরাবর আছে সি। এখন এ এবং বি এর লম্ব বরাবর ভেক্টর নির্ণয়ের উপায় হচ্ছে সিম্পলি এ এবং বি এর ক্রস গুণন করে দাও। সি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এর মান খুব কোয়াইট ইজি, আই জে। দেখো এ এবং বি ভেক্টরের ক্রস গুণনের ফলে প্রাপ্ত যে ভেক্টরটা পাচ্ছি, এটা হইতেছে এ এবং বি এর উপর লম্ব, অর্থাৎ সি ভেক্টরটা। সি এর সমান্তরাল ভেক্টর বের করার জন্য আমরা করবো কি, এই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করে দিব। তাহলে বলতে পারছি 100 + 4 + 64। তাহলে দেখো ভাইয়া কত হচ্ছে, √168।
এন্ড এই মানটা দ্বারা যদি উপরের ভেক্টরটাকে ভাগ করি, তাহলে স্মল সি ক্যাপ ইকুয়ালস টু থাকতেছে আমার 10/√168 আই, 2/√168 জে, এন্ড 8/√168 কে ক্যাপ। অর্থাৎ এটাই হচ্ছে সি বরাবর লম্ব একক ভেক্টর। জাস্ট এখানে ক্রস গুণনের নিয়ম ছিল এন্ড ভেক্টরের ভাগ ছিল, এতটুকুই, সিম্পল অঙ্ক। উদ্দীপক যে যাচাই করো পি ভেক্টর যোগ কিউ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আমার আর ভেক্টর। এই জিনিসটা বোঝানোর জন্য আমার এই চিত্রটা অত্যন্ত বেশি জরুরি, অর্থাৎ এই চিত্রটা লাগবে। তাই তোমরা এই অংশটুকু স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আমি পিডিএফ এটা রাখতে পারছি না, এটাকে মুছতে হবে আমাকে। করে নিছি, ওয়ান টু করছি। এবার দেখো, ঠান্ডা মাথায় খেয়াল করবো আমার কথা, কারণ পরেরটা স্টার অঙ্ক, এটা একটা স্টার ম্যাথ। এটা মাথায়, ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে কথা বোঝো। প্রশ্নে বলতেছে পি ভেক্টর এই কোশ্চেন অনুসারে, ঠান্ডা মাথায় বুঝা দেখো তো এখানে পি আমার এ ভেক্টর এবং বি ভেক্টরের সাথে কি অবস্থানে আছে। আমরা যদি ও এন এল ত্রিভুজ তাকাই, ত্রিভুজ ও এন এল এর দিকে তাকাই, তাহলে বুঝতে পারতেছি ত্রিভুজ সূত্র অনুসারে বি ভেক্টর যোগ পি ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে আমার এ ভেক্টর। তাহলে কি পি ভেক্টর ইকুয়ালস টু কইতে পারি না এ এবং বি এর বিয়োগফল। এর থেকে বি বিয়োগ করেন তো ভাইয়া, -i -2i -3i, -3 যে -2 যে, তাহলে হচ্ছে -j ক্যাপ, +2 +4k ক্যাপ। এটা হচ্ছে পি ভেক্টরের মান। এবার কিউটার দিকে তাকাও তো, আলটিমেটলি ত্রিভুজ, এটা হচ্ছে পি ভেক্টর, রাইট? এটা হচ্ছে পি ভেক্টর। ওকে, এবার কিউ এর দিকে তাকাও। কিউ এর দিকে তাকানোর জন্য আমার লাগবে ত্রিভুজ ও এম এল। ও এম এল ত্রিভুজের জন্য তুমি যদি দেখতে চাও, এ ভেক্টর এবং কিউ ভেক্টরের যোগফল হচ্ছে সি ভেক্টরের সমান। এ ভেক্টর আলটিমেটলি কিউ হচ্ছে এ বিয়োগ সি। একটু আগে আমরা পাইছিলাম সি, সি তো ডিলিট করে দিছি, সি কই থেকে আনমু পোলাপান? তোদের খাতায় তো আছে, তোদের স্ক্রিনশট আছে, ঠিক না? ওদিকে দেখবি, এ থেকে সি বিয়োগ করবি, পেয়ে যাবি কিউ একটা ভেক্টর পেয়ে যাবি। ঠিক আছে পোলাপান? কিছু কিছু মুহূর্ত থাকে না, ফাইসা গেছি, এটা হচ্ছে তার মধ্যে একটা, আসলে ফাইসা গেছি। সি না মাত্র ডিলিট করে দিলাম, এখন সি বের করতে হলে আবার এ ক্রস বি করতে হইব, এত কষ্ট কে করবো? তোরা আছে ওদের কাছে, আমি জানি। আচ্ছা, এবার দেখ, আর আর বের করার জন্য আবার তোরা একটা কাজই করবি, ত্রিভুজ ও, এই যে ও এম এন, ত্রিভুজ ও এম এন এর দিকে তাকাইলে ঠান্ডা মাথায় বুঝেন ত্রিভুজ সূত্র করতেছি, বি আর এর যোগফল হচ্ছে সি এর সমান। বি ভেক্টর আর ভেক্টর ইকুয়ালস হচ্ছে সি ভেক্টর, আলটিমেটলি এখানে আর ভেক্টর ইকুয়ালস হচ্ছে সি মাইনাস বি। আমি এখানে একটা আর ভেক্টরের মান পাবো, ঠিক নি? তাহলে ভাইয়া ফাইনাল ভাবে কি করবো, এই তিনটা বক্সে যোগ দিয়া ট্রাই করবো যে পি প্লাস কিউ এর মান, পি প্লাস এই পি এবং কিউ এর মান, পি এবং কিউ এর মান এই আর এর সমান হইতেছে কিনা। যদি হয়ে যায় তাহলে বলবো যে সত্যতা, ঠিক আছে, অথবা বলে দেবো হচ্ছে না। ডান। আচ্ছা, এতটুকুই ছিল। তারপরের প্রশ্নটার দিকে দেখাবো। তিনটা ভেক্টর দেয়া দিছে, ডাইভারজেন্স কাল সবাই লাস্টে করবো, স্পর্শক ডাইভারজেন্স সবাই লাস্টে করবো, চ্যাপ্টার এন্ডিং টপিক। পি কিউ এর সমুদ্র একক ভেক্টর নির্ণয় করো। কিভাবে একক ভেক্টর নির্ণয় করতে হয়? পি বিন্দুর অবস্থান জানা আছে, তাহলে ওপি পাওয়া যাবো, ও কিউ পাওয়া যাবো। পি কিউ অর্থাৎ পি কিউ মানে কি, শেষ অ্যালফাবেট থেকে আদি অ্যালফাবেট বিয়োগ করা লাগে, ও কিউ অবস্থান থেকে ওপি বিয়োগ করে দিবা, ভেক্টর পাবা, মান আনবা, ভাগ করবা, তোমার হোমওয়ার্ক করলে কেমন, এতটুকু কাজ এইচডব্লিউ। এবার প্রশ্ন জানতে চাইছে উদ্দীপকের আলোকে কোন পি ও কিউ এন্ড ও পি কিউ সমান হবে কিনা। তাহলে চিন্তা করে দেখো, পি ও কিউ কি রে? পি ও কিউ এটা কি আলটিমেটলি আমার ওপি ভেক্টর এন্ড আমার ও কিউ ভেক্টর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল না? এই যে এটা হচ্ছে ওপি ভেক্টর এন্ড ও কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার পি ও কিউ। তাহলে আমি যদি সিম্পল ভাবে, তোদের বাড়ি কাজ দিয়েও আমার লাভ হইলো না, সে করতেই হইতেছে, ওপি ভেক্টরটা নিয়ে আসি, ও পি ভেক্টর
আসলে পাবো I ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ও কিউ ভেক্টরটা পেয়ে যাবো 2i প্লাস 3j প্লাস 4k ক্যাপ। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার উপায় কি? মধ্যবর্তী কোণ আলফা ইকুয়ালস টু হয়ে যাবে cos ইনভার্স, মনে আছে নি না ভুলে গেছোস? আচ্ছা দেখাচ্ছি, দেখ এ ডট বি কি ছিল? এ বি cos আলফা ভেক্টর ডট গুণন, তাহলে আলফা ইকুয়াল টু কি হয় রে? cos ইনভার্স ওপরে ভেক্টর দ্বারা ডট গুণন নিচে তাদের প্রত্যেকের মান। তাহলে আমি ওপি এর মান যদি নিয়ে আসি রইতেছে 1 প্লাস 9 প্লাস 4 4 16 রুট 10 রুট 26। ও কিউ এর মান যদি নিয়ে আসি 4 যোগ 9 যোগ হলো রুট 29। এই দুটো অংশের ডট গুণন যদি বের করে ফেলতে পারি সহজ অঙ্ক হয়ে যেতেছে। দেখ cos ইনভার্স এই ভেক্টরের মান হচ্ছে রুট 26 রুট 29, এ এবং বি এর ডট গুণ হচ্ছে 2 যোগ 3 তিরিকা 9 যোগ 4 চারা 16। এবার কর রুট 26 রুট 29 হবে রে এটা। ওকে, এই পুরোটা ক্যালকুলেটর চাপ দিলে একটা আলফার ভ্যালু পেয়ে যাবেন। তাহলে বলেন তো ও পি কিউ কি হয়ে যাবো? ও পি কিউ হয়ে যাচ্ছে আমার আলটিমেটলি ও পি কিউ, এটা হচ্ছে ওপি ভেক্টর, ওপি ভেক্টর এন্ড একটা হচ্ছে পি কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। এন্ড এই দুইটা ভেক্টর তুমি যদি এখানে ওপি জানো ও কিউ জানো পি কিউ খুব সহজে বের করে ফেলতে পারবা। এন্ড তাদের মধ্যবর্তী কোণ সিমিলার প্রসেসে বের করে চেক করবা সমান কিনা। ঠিক আছে, ডান। তো এই দুইটা অঙ্ক তো করছি আগে, ফাইনালি একটা অঙ্ক আছে লম্ব বিক্ষেপ এন্ড সমতলীয় কিনা। তুমি মনে রাখবা ভি ভেক্টর বরাবর এ এর লম্ব বিক্ষেপ। প্রশ্ন যদি বলা হয় যার লম্ব বিক্ষেপ বলছে না সে cos থিটা, অর্থাৎ আমরা জানি এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এ বি cos থিটা। এখানে যদি আমরা জানতে চাই এ cos থিটা ইকুয়ালস টু কি, এ cos থিটা ইকুয়ালস টু হচ্ছে উপরে হচ্ছে এ ডট বি এন্ড নিচে হইতেছে বি ভেক্টরের মান। এখন এর লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ সে cos থিটা, যেহেতু বলছে বি বরাবর এর লম্ব বিক্ষেপ, তাহলে এ cos থিটার মানে হচ্ছে এ এবং বি ভেক্টর ডট গুণন উপরে নিচে তাদের মান। তাহলে আমার এ এবং বি এর ডট গুণন বের করে ফেলবেন। তাহলে 3 একে 3 2 দুগুণে 4 যোগ 3 একে 3, নিচে হচ্ছে বি ভেক্টরের মান রুট ওভার 1 যোগ 4 যোগ 9। তাহলে আমরা পাইতেছি 6 4 10 বাই রুট 14 এই ভেক্টরের লম্ব বিক্ষেপ এটা। তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত কিনা পোলাপান এই জায়গাটা জরুরি। তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত হচ্ছে যেই কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণনের মান অবশ্যই তৃতীয় ভেক্টরের ডট গুণনের সমান হবে। অর্থাৎ এ বি সি আমার একই সমতলে অবস্থান করবে যদি এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণন অবশ্যই সি ভেক্টরের ডট গুণনের সমান হয়। সিম্পলি এটা হচ্ছে আমার সমতলীয় হওয়ার শর্ত, সমতলীয় হওয়ার শর্ত। তাহলে তোমরা এ এবং বি এর মাঝখানে ক্রস গুণন করবা, সেটার সাথে সি ভেক্টরে কি করে দিবা, ডট গুণন করবা, অঙ্ক হয়ে যাবে। অ্যানাদার ওয়ান কোশ্চেন, যেখানে একক ভেক্টর নির্ণয় করতে বলছে এন্ড বলছে সমকোণী ত্রিভুজ কিনা। একক ভেক্টর বের করার ম্যাথও করাইছি, সমকোণী ত্রিভুজ কিনা সেটা বের করার ম্যাথও করাইছি। দ্যাটস ওয়াই এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য সেলফ প্র্যাকটিস রাখতেছি, তো সাজেশনের মধ্যে এটা থাকবে। এটা তোমরা ট্রাই করে আমাকে জানাবা, ঠিক আছে? ওকে ফাইন। তো চলো আমরা যদি আমরা শিফট হই আমাদের আগের কোশ্চেনে। এই যে একটা কোশ্চেন আছে ডাইভারজেন্স কার্ল গ্রেডিয়েন্ট ক্যালকুলাস পার্টটা থেকে, লেস ইম্পর্টেন্ট টপিক, অর্থাৎ 3 স্টার টপিক থেকে আমরা চলে আসছি 1 স্টার টপিকে, অর্থাৎ এটারে কম গুরুত্বপূর্ণ। প্রশ্নে বলতেছে নির্দিষ্ট বিন্দুতে ভি ভেক্টরের ডাইভারজেন্স নির্ণয় করো। এখন কোন একটা ভেক্টরের ডাইভারজেন্স বের করা মানে হচ্ছে ওই ভেক্টরের সাথে নাবলা অপারেটর এবং ওই ভেক্টরের ডট গুণন। তাহলে আমি যদি নাবলা অপারেটরের মান বসাই ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে ডেল ডেল জেড কে ক্যাপ,
ইন্টু ভি ভেক্টর, সেটা মান বসায় দিলাম, এই যে এটা দেওয়া আছে 3xy জেড স্কোয়ার আই ক্যাপ। ওকে, কোন একটা ভেক্টর অপারেটরকে কোন একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে রূপান্তরের প্রক্রিয়াকে ডাইভারজেন্স বলে। তাহলে কোন একটা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে রূপান্তরের উপায় কি? ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর দ্বারা ডট গ্রহণ করে। তাহলে সিম্পলি আমরা ডট গ্রহণ করে দেই, তাহলে আমরা পেয়ে যাবো ডেল ডেল এক্স ইন্টু 3xy জেড স্কোয়ার ডট গুণন মানে তো এটাই, আই জে কে এর সবগুলা গুণন। চিন্তা করে দেখো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এক্সটা বের হয়ে যাবে, বাকি সবগুলো থাকবে। বাকি সবগুলো বের হয়ে যাবে, শুধু এক্স থাকবে, থাকবে 3y জেড স্কোয়ার। ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ হয়ে যাবে 4xy, এন্ড এটা হয়ে যাবে এক্স কিউব ওয়াই স্কোয়ার। দেন বিন্দুটা বসিয়ে দিলে 1 কমা মাইনাস 1 কমা 1 বিন্দুতে চিন্তা করে দেখো, ডেল ভি থাকতেছে 3 ইন্টু ওয়াই এর মান -1, জেড এর মান 1, 4 ইন্টু 1, মানগুলো বসিয়ে দেই, -3 বিয়োগ 4 বিয়োগ 1 -8। ওকে, তো এই ম্যাথগুলা করার জন্য অবশ্যই তোমার ক্যালকুলাস জানা থাকতে হবে, ডাইভারজেন্স কার্ভ গ্রেডিয়েন্ট জিনিসটা বুঝতে হবে। তো এটা আশা করি তারাই বুঝবা যারা এগুলো ক্লিয়ার করছো। ভিতরে একটা ওয়ান স্টার টপিক আমি রাখতেছি, দেখো চাপ নেওয়ার দরকার নাই, না বুঝলে ওকে ম্যান। তুমি নদী নৌকা বুঝো, তুমি বৃষ্টি ছাতা বুঝো, তোমার অঙ্ক হয়ে গেছে, আর লাগবে না তোমার। দেখো, এ কোন বৃত্তের ব্যাস নির্দেশ করলে বি ওই বৃত্তের পরিধির উপর অঙ্কিত স্পর্শক নির্দেশ করবে কিনা। ইন্টারেস্টিং এই ম্যাথটা খুব ভালো লাগে আমার কাছে। প্রশ্নটাতে কোনোভাবেই ম্যাথের সরাসরি উত্তর বলে নাই, জাস্ট ক্লু দিছে। মনে করো আমাদের কাছে কোনো একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা হচ্ছে এটা। কোন একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে, ইমাজিন করো এই হচ্ছে এই বৃত্তের ব্যাস, এন্ড এটা এই বৃত্তের ব্যাসটা বলতেছে এ ভেক্টর, এন্ড বি হচ্ছে বৃত্তের পরিধির উপর অঙ্কিত স্পর্শক, এন্ড বৃত্তের পরিধির উপর অঙ্কিত স্পর্শক হতে পারে এটা, লাইক দিস ওয়ান, লাইক দিস ওয়ান। চিন্তা করে দেখো তো, ওকে, ডান, পারফেক্ট। তাহলে চিন্তা করে দেখো তো, এ হচ্ছে বৃত্তের ব্যাস, বি হচ্ছে পরিধির উপর অঙ্কিত স্পর্শক, তাহলে এ এবং বি পরস্পরের সাথে কিভাবে আছে? লম্ব বরাবর আসেনি। তাহলে সরাসরি কয় নাই এ এবং বি পরস্পর লম্ব কিনা, ডাইরেক্ট কইছে কি স্পর্শক নির্দেশ করবে কিনা। জি, এ এবং বি এর ডট গুণন করে দেই। ডট গুণন নিয়ম হচ্ছে 9 গুণ 4, আই ক্যাপের সহগগুলা গুণ হবে, জে ক্যাপের সহগগুলা গুণ হবে 1 ইন্টু -6, 1 ইন্টু -6, এন্ড -6 ইন্টু +5। 4 নং 36 বিয়োগ 6 বিয়োগ 30 গুণ হইলে দেখো আলটিমেটলি 0 নির্দেশ করবে। ইয়েস, একমত আমরা। ঠিক আছে, তো এই ক্যাটাগরির কোশ্চেন ছিল ভালো, এগুলা সব করানো হয়েছে। এটার প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সলভ করবে। আম, লম্ব বিক্ষেপের অঙ্ক একটু আগে করাইছি, ডান। ওকে, ওকে, এইটা অবধি ছিল আজকে আমাদের। তো বলাবান তোমাদের পরীক্ষার জন্য ভেক্টর চ্যাপ্টারটা খুব ভালো মতো গুছিয়ে দেওয়া হয়েছে, এন্ড যতটুক বুঝাইতে পারছি, নদী নৌকার অঙ্ক ট্রিপল স্টার অঙ্ক, নদী ও নৌকা স্টার ম্যাথ ভাইয়া, এটারে ট্রিপল স্টার দিলে কম হয়ে যাবে, এটাকে অবশ্যই 1 2 3 4 5 5টা স্টার দিব। এবার নেক্সট হইতাছে যে তোমার গুণন এন্ড একক ভেক্টর, গুণন ও ইউনিট ভেক্টর, তাহলে এটাতে স্টার দিতে হবে 3টা, এটা হচ্ছে 3টা স্টার টপিক। এন্ড ফাইনালি এই চ্যাপ্টার থেকে যে থাকে সেটা হচ্ছে যে ক্যালকুলাস টাইপ কথাবার্তা। এটা অ্যাডমিশনের জন্য জরুরি, বাট হাফ ইয়ারলি পরীক্ষায় এত একটা জরুরি না।
এটা জাস্ট আমার একটা সিঙ্গেল স্টার টপিক, এত চাপ নাই। তুমি তোমার ক্যাপাসিটি ওয়াইজ ম্যাথ করার ট্রাই করবা। শুরুতে বেশি গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করাইছি, সেটা বুঝে থাকলে একটু কম গুরুত্বপূর্ণ অঙ্ক বোঝার চেষ্টা করবা। দেন যদি ভালো মতো ওগুলো ক্লিয়ার হয়ে যায়, এডমিশনে তো স্টার দিয়ে অঙ্ক আসে না, এডমিশনে আসে সব ধরনের অঙ্ক। দ্যাটস ওয়াই শেষে আইসা ক্যালকুলাসটা বুঝবো, না বুঝলে চাপ নেওয়ার দরকার নাই, এত চাপের দরকার নাই, প্রথম দুটা বুঝলে আলহামদুলিল্লাহ ঠিক আছে। আজকে এটা যদি থাকলো, তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।